ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এবার চলে এসেছি যশোর শহরে। আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করব যশোর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যশোরের দরাটানা মোড়ে। দরাটানা মোড়ের ঠিক এক পাশে হচ্ছে কালেক্টরেট ভবন আর আরেক পাশে ইকো পার্ক আছে। তো চলুন আপনাদেরকে ইকো পার্ক এবং কালেক্টরেট দুইটাই আপনাদেরকে দেখাই। তো আজকে আমার ঘোরার সাথী হচ্ছে কৌশিক মামা আছে সাথে, আর পিছনে আছে কে? তোমার নাম বলো। সাফায়াত আব্দুল্লাহ। সাফায়াত আব্দুল্লাহ। কি আর বাকিটুকু বলতে হবে না? আপনারা যে নামে ডাকেন সেই নামটা না হয়তো আপনারা জানেন। রাইট। তো প্রথমে চলুন আপনাদেরকে যশোরের দরাটানা ইকো পার্ক দেখাই। এই যে হাতের ঠিক বাম পাশে পুরনো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাল কালারের, এই বিল্ডিংটার নাম হচ্ছে যশোর কালেক্টরেট ভবন। যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা। 1781 সালে জেলার ঘোষণা দেয়া হয়। তখন এর অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখতে প্রশাসনিক সংস্কার করেন। 1786 সালের 4 এপ্রিল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠা প্রস্তাব দেন মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল। সে বছরই যশোর কালেক্টরেটের যাত্রা শুরু। মিস্টার টিলম্যান যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত হন। মুরলীতে অবস্থিত একটি কুঠিবাড়িতে কালেক্টরেটের যাত্রা শুরু হয়। 1793 সালে মুরলী থেকে কসবায় ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয়। 1801 সালে বর্তমান স্থানে কালেক্টরেট ভবন গড়ে তোলা হয়। 1885 সালে বর্তমান ভবনের একতলা নির্মাণ করা হয়। 360 দরজার এই ভবন তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। ইতিহাস বলে 1555 খ্রিস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর, খুলনা, বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশবিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1747 খ্রিস্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1781 খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এই ইকো পার্কের গেটেই বেশ কিছু দোকানও পেয়ে যাবেন আপনারা। এই যে আপনাদেরকে দেখাই। মামা, এই পার্ক খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 4টা থেকে 9টা পর্যন্ত। 4টা থেকে 9টা পর্যন্ত। কত করে? কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে সামনে তাকালে চোখে পড়বে অপরূপ কালেক্টরেট পুকুরটি। সংস্কার করাই বদলে গেছে চেহারা। কি তোমরা কি আচার খাবা? আচার খাওয়া যায়? খাওয়া যায়। যেটা হলো নদী বয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী। নদীটা মানে জায়গাটা খুবই ন্যারো হয়ে গেছে এখন। তোমরা আসো এই পার্কে? হ্যাঁ আসো। রেগুলার আসো? হ্যাঁ। কি করতে আসো? এই যে বেড়াতে। এখানে আসলে কি বলা যায় রাত্রের টাইমে ছেলেবেলে আসে, কিন্তু বিকালের টাইমে একা আসলে পরে মানে অদ্ভুত একটা ফিল হয় যে আশেপাশে এত কাপল। একা আসলে মন চায় যেন কিছু একটা দরকার। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, ব্যবস্থা করা হবে। তো ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেছে শিহাব ভাইয়ের। তো প্রথমে উনি ক্যামেরার সামনে লজ্জা পেয়ে চলে গেছে, কিন্তু পরবর্তীতে ওনাকে আমি রিকোয়েস্ট করে সামনে রাখছি। তা এই যে এটার নাম কি যেন? কুলফি। কুলফি। এই কুলফি আইসক্রিম খাওয়া নিয়ে তার ছোটবেলার শৈশবের গল্প আমরা শুনতে চাই তার কাছে। কি কি সেই কাহিনী ছিল যেটা? এক্সপেরিয়েন্স বা অনুভূতি তো বলে শেষ করা যায় না, তবুও সবাই সবকিছু পিছনে ফেলে সামনের দিকে চলে যেতে হয়। এভাবেই যাচ্ছি, কিন্তু তারপরেও পিছু ফিরে বারবার সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমারই ক্লোজ কলিগ অথবা ফ্রেন্ড দুজনে শেয়ার করছিলাম, মাঝে বড় ভাই আসলো, তার সঙ্গে আমার কথা বিনিময় হলে দুজনে আর কি শেয়ার করলাম। আজ থেকে বিগত লাস্ট কবে খেয়েছি মনে নাই, কিন্তু দেখি যে সবাই খায় বা এই স্বাদটা সেই সবাই দেখে
ওই কেউ কুলফি খায় আর মালাই স্বাদটা হ্যাঁ, আগের হ্যাঁ, মতনই আছে। হ্যাঁ, আগের মতনই আছে, কিন্তু মাঝখানে শুধু চেঞ্জ হয়ে গেছে, বয়সটা চলে আসছে, হ্যাঁ। এটাই এখনো just। খাওয়া ওই হয়নি। লাল কাপড়ে আগের মতো আর পেঁচানো, খাওয়া হয়নি। হ্যাঁ, লাল কাপড়ে পেঁচানো একটা হাড়ি, ওই হাড়ির ভিতর থেকে তুলে দিবে। একটা ডাব্বা থেকে টেনে খুলে বের করে দিবে সেই হ্যাঁ, কুলফি মালাই। সেটাই। এখন ভাই বললো তাই আর কি সরাসরি বললাম। সবাই ভালো থাকেন, সো গাইস, ঠিক আছে, অল দ্য আমার চ্যানেলের নাম হচ্ছে ইসমাইল হোসেন, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে। ইসমাইল হোসেনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, সবাই ভালো থাকেন, Thank অল you. দ্য বেস্ট, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদের আরেকটা জিজ্ঞেস করি, এই জায়গাটা কেমন লাগে আসলে আপনাদের কাছে? আসলে জায়গাটা একসময় খুবই মানে নগণ্য ছিল, কিন্তু জাস্ট বর্তমানে এটা পরিষ্কার পরিচালনা করার পরে এটা খুবই ভালো এবং দর্শনীয় জায়গা হয়ে Right. গেছে। বিকালে বা ছুটির দিনে, বিশেষ করে যারা ঘরবন্দি মানুষ, শহরকেন্দ্রিক লোকগুলো, পুরো কিছুটা সময় বাচ্চারা এখানে আসলে খেলাধুলা করে, স্বস্তি ফিল করে। সেই ক্ষেত্রে জায়গাটা বর্তমান খুবই ভালো, নিরিবিলি পরিবেশ আছে। যাক, সবার জন্য উন্মুক্ত হয়, এটা আরো বেশি ভালো। সবাই কিছুটা সময় এখানে বিরাজ করতে পারে, স্বস্তির সাথে থাকতে পারে। যশোরে আর ঘোরার মতো জায়গা কি কি আছে, বা দেখার মতো দর্শনীয় জায়গা কি আছে? পৌর পার্ক আছে, পৌর পার্ক আছে, আর তারপরে এই যে পুকুর পাড়, লালকোট, আচ্ছা লাল, লালকোট, এই যে আপনার পিছনের ভবনটা দেখা আচ্ছা যাচ্ছে। কালেক্টরেট বিল্ডিং, হ্যাঁ আমরা ওইটাতেও যাব, এখনই যাব ওইটা দেখার জন্য। আর কি কোথাও আছে যেখান থেকে শহরটা জুড়ে দেখা হ্যাঁ, যাবে? আপনার বাইপাস রোড আছে, Bypass road আছে। এয়ারপোর্ট ওখানে আছে। এয়ারপোর্ট তো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে ভাই, জি। অল দ্য বেস্ট। প্রতিদিন কত খবর আছে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আছে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। এই চিপস বেচেন কতদিন? মেলা দিন। এগুলো নিজেই বানান? নিজে বানাই। এই পার্কে ব্যবসা করছেন কতদিন? পার্কে ব্যবসা 2-3 মাস। 2-3 মাস। কেমন লাগতেছে, কেমন জায়গাটা? মোটামুটি ভালো, জায়গাটা ভালো লাগে? খুবই সুন্দর। খুবই সুন্দর। দুপুরে একটু সেবা শান্তি নেওয়া যায় না? আমরা তো একটু কোনো জায়গায় কি? চৌগাছা মাঠ শ্মশানে যাবো। আচ্ছা, তো আপনি আসলে কি করেন? আমি শ্মশানে ঘুরি আর মাছ বিচার করি। মানে আপনি সনাতন ধর্মে বিশ্বাসী? সনাতন ধর্মের বিশ্বাস। আচ্ছা আচ্ছা। তো শ্মশানে কেন ঘুরেন, আর এই বেশভূষার কারণ কি? শোনেন, এই বেশভূষণ ইচ্ছা করলে মানুষ নিতে পারে না। তো হয়তো এই বেশ নেওয়ার কোনো কারণ আমার সামনে উপস্থিত ছিল, তাই নিছি। আর অন্য লোকও বড় কোনো কারণ ছাড়া নিতে পারে না এই বেশ। আর শ্মশানে ঘুরি মায়ের কৃপা লাভের জন্যে, বাবা মা। অঙ্ক, নারায়ণের অঙ্ক। আচ্ছা, এটা কি বাজে? হ্যাঁ, একটু বাজে দেখুন দেখি। বাবা। বড় সংখ্যা, শব্দ অনেক। হরি বল। ঘুরতে ঘুরতে এবার এসছি হচ্ছে চাচড়া শিব মন্দিরে। শিব মন্দিরে এই যে প্রসাদ রান্না হচ্ছে। নমস্কার পণ্ডিত মশাই। নমস্কার, আমি গোপালচন্দ্র দাস, চাষরা শিব মন্দিরের সেবায়িত হিসেবে কর্তব্যরত। আসলে এই মন্দিরটা দীর্ঘকাল পরিত্যক্ত ছিল। দেশ স্বাধীনের পরে 71 সালে সরকার এটা অধিগ্রহণ করে, তারপরেও সেটা পরিত্যক্ত। তারপরে আমরা জনসাধারণ সকলে মিলে এটা 15 সালে সরকার থেকে পূজার অনুমতি প্রদান পাই। সেখান থেকে এটা নিত্য পুজো হয়ে আসছে এবং প্রত্যেক মাসে পূর্ণিমা অমাবস্যাতে ভক্তগণের সমাবেশ ঘটে। এখানে পূজা হয় এবং পূজা শেষে কিছু অন্ন সেবা থাকে এবং স্বতঃস্ফূর্ত মানুষ সেটা সেবা শান্তি করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এটার প্রতিষ্ঠাতা শ্রী রাজা মনোহর রায় 1696 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত করে গেছেন। এটা জাতীয় সম্পদ। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করাতে চাই যে এই পুরাকীর্তির আসলে সেইভাবে সংস্কার হয়নি। হ্যাঁ,
সামান্যতম বাইরে কাজ হয়েছে, কিন্তু ভিতরটা একেবারে অরক্ষিত, দুটো ফাটল আছে, বিশাল বড় দুটো ফাটল। আমরা চাই আপনাদের মাধ্যমে সরকার যদি এদিকে একটু নজর দেন এবং এটা সংস্কার হয়, তাহলে জাতীয় সম্পদ রক্ষা পাবে এবং আমরা সেটা দর্শন করতে পারবো। বিভিন্ন এলাকা থেকে লোক এখানে আসে এবং বিদেশ থেকেও লোকজন এটা দর্শন করতে আসে। তা সেই অনুরোধ আপনাকে জানাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমি এখানে সরকারি লোক না হয়েও আমি সর্বসাধারণের পক্ষ থেকে আমি 24 ঘন্টা এখানে কর্তব্যরত থাকি। তবে আমার আক্ষেপ কিছুই নেই, তবে আমি সরকারকে অনুরোধ করব যে মানুষের চলার জন্য তো কিছু প্রয়োজন হয়। আমার কোনো স্যালারি কিন্তু নেই, সরকার তরফ থেকে নেই, জনগণের পক্ষ থেকে নেই। আমি ঈশ্বর ভরসা করে থাকি, আমি কর্ম করি, আমার যা জোটে তাই খাই, এই। ধন্যবাদ। এটা যশোর ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ। আর এই মোড়টার নাম কি? আমরা এখন যশোরের জেলা স্কুলের সামনে। অ্যাজ ইউজুয়াল সারা দেশের জেলা স্কুলগুলোর সামনে যেমন হয়, এখানেও তাই অবস্থা। এই যে সাইড থেকে দেখেন ছেলেপেলেদের ভিড়। এই যে হচ্ছে যশোর জেলা স্কুল। যশোর শহরটা কিন্তু সুন্দর অনেক, ছোট্ট শহর, সাজানো গোছানো অল্প একটু। যশোরের একমাত্র রেলওয়ে স্টেশন, চলেন আপনাদেরকে দেখাই। যশোর জাংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তঃনগর রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জাংশন। 1883 সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করে। বাংলাদেশ সরকার 2003 সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে। আমরা কিন্তু এখন বাংলাদেশের অনেক পুরনো একটা রেলওয়ে স্টেশনের মধ্যে আছি। এইটা 1883 সালে এটা নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটা নির্মাণ করে। এখানকার পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। আপনারা যদি আসেন যশোর শহরে, তাহলে অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন। এবং স্টেশনে প্রচুর মানুষজনের সমাগমও থাকে, যদিও স্টেশনে এক জায়গা থেকে এক জায়গাতে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি, কিন্তু এই জায়গাটা আসলে খুবই সুন্দর দেখতে, আপনাদের ভালো লাগবে। কোন পাশ থেকে সুন্দর লাগতেছে? এটি যশোর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার 1878 সালে চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইন এবং 1884 সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। এ সময় যশোর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। তবে 1947-এ দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জাংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে। 1951 সালের মধ্যে তখন থেকে যশোর জাংশন স্টেশনে পরিণত হয়। রাফি, ভালো লাগতেছে ঘুরতে? অস্থির না? তো যশোর শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। মামা, কেমন লাগে যশোর শহরে থাকতে? অনেক সুন্দর। অনেক সুন্দর না? কি রাফি, তোমার কেমন লাগে? আমারও ভালোই লাগে, বাট কি চার দেয়াল থেকে এখনো তুমি এখনো তো শিশু আছো। আমরা এই জাবির হোটেলের নাম জাবির যশোর, এটার নাম অনেকবার শুনছি। চলেন আজকে আমরা যাই আপনাদেরকে সাথে নিয়ে। তো আমরা কফির অর্ডার করেছি, এখন কফি আসলেই কফি খাবো। দেখা যাক ওদের কফিটা কেমন লাগে, অপেক্ষা করেন। কেমন লাগলো খাওয়ার পর? অনেক ভালো, অনেক ভালো, বেশ ভালো। এই কোয়ালিটি বেশ ভালো। ঠিক আছে, সত্যি তো?
10-এ আমি মোটামুটি 9 না 8.5 দেবো। মামা আমি 10-এ 5 দেবো। কেন এত তারতম্য হলে কেমন হবে? এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছে পিয়াস ভাই। হাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই যে আসছি থেকে সকাল থেকে খুঁজতেছি পাচ্ছি না তো। আজকে ফ্রাইডে, আজকে অনেক অনেক কাজ। কই গেলেন? এই যশোরের ভিতরেই ঘোরাঘুরি করতেছিলাম, একটু কাজ ছিল ব্যক্তিগত, ইনভাইট ছিল দুপুরে, এর জন্য আপনার সাথে সময় দিতে পারিনি। তো পিয়াস ভাই হচ্ছে আমার যশোরের ঘোরার সঙ্গী, যেখানে যাই দুই ভাই মিলে ঘুরতে থাকি। তো কফি খাওয়া শেষ হলে দেখি আপনাদেরকে আর কোথায় ঘোরানো যায়। আসলে যশোর সদরে যাদের বাসা, যারা শহরে স্থানীয়, তারা আসলে শহর থেকে একটু দূরে গ্রাম সাইডে যায় ঘুরতে, প্রাকৃতিক পরিবেশ নেওয়ার জন্য। তাছাড়া ওইরকম আহামরি আমাদের যশোরে পৌর পার্ক আছে, এখানেই মানুষজন বেশি যায়। আর এয়ারপোর্ট রোড, বাইপাস আছে, এখানেই মানুষের বাইপাস, পৌর পার্ক এবং যশোর সদর মিলায় মানুষের জীবন বেশিরভাগ চলে। শহরটা কিন্তু খুবই ছোট। হ্যাঁ, ছোট শহরের ভিতরেই থাকে। আর সন্ধ্যা হলে টঙের দোকানগুলো, যার যে বিভিন্ন মামার দোকান থাকে। আজকে কি চা খাওয়াচ্ছেন টঙের দোকানে? এমন না? হ্যাঁ, অবশ্যই চা খাওয়াচ্ছি। আপনি কি ধরনের চা খেতে চান? টক, মিষ্টি, ঝাল? আপনার উপর না, ডিপেন্ড না, করতেছে আমি- কোন দোকানে যাওয়া উচিত। আমি একদম শুধু চায়ের নির্যাস খাই, আর কিছু খাই না, চিনি খাই না। আচ্ছা, আমাদের যশোরের যে রাজ্জাক কলেজ, মানে রাজ্জাক পার্কের ওই পাশে যে পৌর পার্কের ওই পাশে যে ফুচকার অনেকগুলো স্টল আছে না, হ্যাঁ। ওইখানে কিন্তু যাওয়া যায় ফুচকা বা চটপটি খাওয়ার জন্য। ওইখানে কিন্তু মান ভালোই। যশোর এয়ারপোর্টের পাশটা হচ্ছে বাইপাস বলে, তো এখানে আসলে সন্ধ্যার পর আসলে আপনাদের ভালো লাগবে। জায়গাটা খুবই চমৎকার। এখানে একটা লেক আছে, এয়ারপোর্ট আছে, তো আপনারা আসতে পারেন চাইলেই। পুরো শহর জুড়ে যে পরিমাণ লোক দেখলাম না, এখানে কিন্তু তার থেকে বেশি লোক। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও দেখার জন্য। অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেখানোর জন্য। আর আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।